বাবর আলী শুনতে পাচ্ছেন আমাকে? এমডি বাবুর আলী জি শুনতে স্যার, পান না? শুনতে পাচ্ছি। আচ্ছা, সুমাইয়া। আচ্ছা, সুমাইয়া কি শুনতে পান? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন, ওকে। বাবুর আলীও শুনতে পাচ্ছেন? বাবুর আলী কথা বলতে পারছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। ঠিক আছে, আমরা আহ, 1-1.5 মিনিট পরে শুরু করব। বাকিরা আসুক। ফার্স্ট ডে তো অনেকের একটু সময় হয়তো লাগবে, আমরা একটু 1-2 মিনিট নিচ্ছি। রিপন সরকার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, ওকে। আমরা জাস্ট আহ 2 মিনিটের মধ্যেই, 1-1.5 মিনিটের মধ্যেই শুরু করব। কম্বাইন্ড 8 ব্যাংকস 1 ফিনান্সিয়াল ইনস্টিটিউট সিনিয়র অফিসার পরীক্ষা কেমন হলো? আহ রিপন সরকার, কেমন দিয়েছেন পরীক্ষা? স্যার ভালোই দিচ্ছে। ভালো 72 দিয়েছেন। এর মতো থাকে। 72 এর মতো থাকবে, গুড। আচ্ছা, অনেকটাই বিসিএস ন্যাচারের কোশ্চেন ছিল বোধহয়, এবার না? স্যার কোশ্চেন সহজ ছিল বলা যায়, কারণ হচ্ছে হ্যাঁ। তেমন একটা প্রিপারেশন ছিল না। চাকরি করে এসে প্রিপারেশন নেওয়ার টাইম পাইছে স্যার। মানে হ্যাঁ, এটা হলো আমরা আমাদের কিছু কিছু ছাত্রছাত্রীদেরকে বলি যে অনেকেই বিসিএস পরীক্ষা যারা দেয়, ওদের অনেকে আমরা বলি যে তোমরা সাথে ব্যাংকের পরীক্ষাটাও দিও। কারণ ওটার জন্য অনেক পরীক্ষায় আছে যেখানে আলাদাভাবে পড়তে হয় না, আলাদাভাবে পড়ার প্রয়োজন হয় না। বিসিএস এর প্রস্তুতি দিয়ে ব্যাংকের প্রিলিমিনারি হয়। 3টা ব্যাংকের প্রিলি দিলে একটা ব্যাংকে পাওয়া যায় যেটা বিসিএস এর প্রিপারেশন দিয়ে হয়। এই পরীক্ষাটা তদ্রূপ একটা পরীক্ষা গেছে। যারা বিসিএস 46 রিটেন দিছে, রিটেন পাস করছে, এরা প্রায় সবাই পাস করেছে আর কি, মানে প্রায় সবাই 70+ দেখলাম, অ্যাটলিস্ট 65+। এটা ভালো। মানে অনেকেই যে আছে যে বিসিএস লেট হয় তার আগে ব্যাংকের চাকরি পেয়ে যায়, এটা তাদের ক্ষেত্রে ওই ভূমিকাটা এখানে রোল প্লে করবে। আচ্ছা, আমরা যদি একটু শুরু করি, আপনাদের এই যে ব্যাংকের যে সিলেবাসটা ডেফিনেটলি আপনারা দেখেছেন, সেটা প্রিলির আগেই সার্কুলেশন হয়েছে। এখানে কিন্তু আমরা যদি রাইটিং পার্টের কথা বলি, যে টোটাল 200 মার্কসের 140 কিন্তু হলো আমাদের আসলে রিটেন পার্ট। আমরা যদি বলি টোটাল মার্কস যদি আমাদের 200 হয়, তার মধ্যে আউট অফ 200 140 কিন্তু আসলে রাইটিং স্কিল। অর্থাৎ টোটাল মার্কস আপনাদের, টোটাল মার্কস হলো 200। এই 200-এর মধ্যে রাইটিং স্কিল, মানে রাইটিং স্কিল বা রিটেন স্কিল, যদি বলি রিটেন স্কিলই যদি আমরা বলি, রিটেন স্কিলে আপনাদের হলো 140, 200-র মধ্যে। সেটা কি, যেমন আমরা দেখেছি যে ফোকাস রাইটিং, ফোকাস রাইটিং এখানে টু, এখানে 1 ইংলিশ অ্যান্ড ধরেন 1 বেঙ্গলি। বাংলায় যদি বলি এটা হলো আমাদের 70। এটা একটা ইস্যু, খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। দেন আর্গুমেন্টেটিভ আছে বা ক্রিটিক্যাল রাইটিং, আর্গুমেন্টেটিভ এসেস বা ক্রিটিক্যাল রাইটিং, এটা হলো আপনাদের 30। রিডিং প্যাসেজ যদি আমরা দেখি, রিডিং প্যাসেজ হলো 30। রিডিং প্যাসেজ
রিডিং প্যাসেজ, এটা হলো আমাদের 30। ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা, ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা 10। টোটাল হলো আমাদের 140। আহ, হ্যাঁ, এখানে বাদ পড়লো কিছু, 100, 130, 140, 140। তাহলে আমাদের 200-র মধ্যে আর 30 হলো আপনার জিকে, আর 30 হলো ম্যাথমেটিক্স। জিকেটা বাংলায় থাকবে বোধহয়, ম্যাথমেটিক্স তো 30। তাহলে এই যে মার্কস, এখন ফোকাস রাইটিংটা বিশাল একটা গুরুত্ব বহন করছে এখানে। দুইটা, একটা ইংলিশ টু বাংলা, একটা বাংলা টু ইংলিশ। আপনাকে দুইটা লিখতে হবে, একই জিনিস থাকবে, হয়তো বাংলায় পড়েছেন ইংলিশে থাকবে, ইংলিশে পড়েছেন বাংলায় থাকবে। এই কারণে আমাদের ফোকাস রাইটিং এর ক্ষেত্রে কাজ যেটি হবে সেটা হলো, যে ফোকাস রাইটিং গুলো আমরা পড়বো, আমরা একটা সাজেশন করে নিব যে এই 20টা ফোকাস রাইটিং পড়বো, সেই 20টারই ইংলিশ পড়বো এবং ইংলিশের বাংলাটা পড়বো। এতে যেটা হবে, এডিশনাল আলাদা করে বাংলা পড়তে হবে না। বর্তমান সময়ের কোশ্চেন 10 যদি আপনি দেখেন, কোশ্চেন 10 দেখবেন এখানে কিন্তু এসে রাইটিং বলা হয়েছে আমাদের এই সিলেবাসের জন্য। যে ফোকাস রাইটিং যেটা বলা হয়েছে সেটা হলো গ্লোবাল, মানে রিসেন্ট গ্লোবাল এন্ড ন্যাশনাল ইস্যু। আপনাদের বলেছে রিসেন্ট গ্লোবাল এন্ড ন্যাশনাল ইস্যুগুলো, তার রিসেন্ট টপিকগুলোর উপর আমাকে ভালো করে পড়তে হবে সবার আগে যেটা। পাশাপাশি আরো কিছু বিষয় পড়তে হবে, যেমন ধরেন ব্যাংকিং বিজনেস রিলেটেড কিছু টপিক, ইকোনমি রিলেটেড কিছু টপিক, ক্লাইমেট বা এনভায়রনমেন্ট রিলেটেড কিছু টপিক আপনাকে অবশ্যই পড়তে হবে। কারণ আমরা এর আগের পরীক্ষায় দেখেছিলাম, বিশেষ করে এটা বোধহয় 7-8 মাস আগের পরীক্ষা বা 1 বছর আগে হবে, সেখানেও রিসেন্ট গ্লোবাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুর কথা বলা ছিল, কিন্তু টপিকটা এসেছিল বিজনেস রিলেটেড টপিক থেকে। এই কারণে গ্লোবাল শুধুমাত্র রিসেন্ট ইস্যুগুলো পড়ে গেলে আপনি ঝুঁকির মধ্যে পড়বেন। ঝুঁকি নেওয়া যাবে না, শুধু গ্লোবাল কারেন্ট ইস্যুগুলো পড়া যাবে না। পাশাপাশি ফোকাস রাইটিং এর যে টপিক বেস, যে ফোকাস রাইটিং, সেখানে প্রত্যেকটা টপিক থেকে আমরা 2-3টা করে কভার করব। 6-7টা জায়গা থেকে ফোকাস রাইটিং আসে, সেই 6-7টা আমরা কভার করব। এবং খুব ভালোভাবে কমন ফেলতে হবে, ভালো মানের ইন্ট্রোডাকশন কনক্লুশন লিখতে হবে, আহ ভিতরে ডেটাগুলো মেমোরাইজ করে নিতে হবে, পয়েন্টগুলো প্রয়োজন মতো মেমোরাইজ করে নিতে হবে। বিকজ মেমোরাইজেশন প্লেজ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন কেজ অফ ল্যাঙ্গুয়েজ। এবং আপনি অবশ্যই যদি প্রয়োজন হয় এখানে আমরা মেমোরাইজ করব অনেক কিছু। এক, এটা আমরা যাব একটু সংক্ষিপ্ত আলোচনা বলছি। তাহলে ফোকাস রিডিং কিন্তু আপনার জন্য, আপনাকে মাথায় রাখতে হবে যে ফোকাস রিডিং আমাকে কমন ফেলতে হবে। কমন ফেলা আর চিন্তা করে লেখার মধ্যে কিন্তু হিউজ পার্থক্য। কারণ ব্যাংকের রিটেন টেস্ট এমন একটা বিষয় যেখানে সময় পাওয়াটা ডিফিকাল্ট, অনেক চ্যালেঞ্জিং। কারণ বিসিএস এর ক্ষেত্রে দেখা যায় 4 আওয়ার্স থাকে, সেখানে কিন্তু সময় পাওয়া যায়। ব্যাংকের ক্ষেত্রে এটা অনেক কম সময়, 2 ঘন্টা। এখানে ইংলিশই দেখেন আপনি 5টা কোশ্চেন হয়তো ইংলিশে ধরেন, আমি যদি বলি ধরেন ফোকাস রিডিং একটা দুইটা, এখানে যদি ধরেন দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 5টা দেখেন এখানে কিন্তু আমাদের 5টা কোশ্চেন অ্যাটেম্প নিতে হবে। 5টায় যদি আপনি গড়ে 20 মিনিট ধরেন, 20 মিনিটস যদি ধরেন, তাহলে কতটুকু সময় দেখেন, 100 মিনিট। আমি যদি 20 মিনিট ধরি স্ট্যান্ডার্ড টাইম, তাহলে 100 মিনিট। আপনার পরীক্ষা হলো 120 মিনিটের। তাহলে আপনি জিকে এবং ম্যাথমেটিক্স এর জন্য থাকে অ্যাডিশনাল 20 মিনিটস, এটা কোনোদিন সম্ভব না। তার মানে এখানে আপনি অন এন অ্যাভারেজ যদি করেন, তাহলে এখানে আপনাকে এই 140 মার্কসের মধ্যে যেটা করতে হবে যে 80 মিনিটসের মধ্যে শেষ করতে হবে। ম্যাথ এবং জিকের জন্য তো 40, 20, 20, 40 মিনিট ধরে রাখা দরকার মিনিমাম। তার মানে এখানে 80 মিনিট যদি ধরি, 5টা কোশ্চেন, 16 মিনিটস করে টাইম। এখন এখানে আমাকে একটা টপিক দেখান তো যেখানে আসলে 16 মিনিটসের কমে পারা যাবে এমন কোনো টপিক কি আছে? ফোকাস রাইটিং ডেফিনেটলি না। আর্গুমেন্টেটিভ এসে এটা মুখস্থ থাকলে 15 মিনিট লেখা যাবে। রিডিং প্যাসেজ 15 মিনিটে অলমোস্ট ডিফিকাল্ট, এটা 20-22 মিনিট লাগবে। ট্রান্সলেশন যদি ছোট থাকে তাও আসলে 15 মিনিটের নিচে করা সম্ভব না। তাহলে এই যে একটা হিউজ স্ট্রেস যে আমাকে 15 মিনিটের মধ্যে একটা কোর্স শেষ করতে হবে, এইটা হলো আপনার সবচেয়ে বড় পরীক্ষা। এই স্ট্রেস ম্যানেজমেন্ট এবং এই সময়ের মধ্যে শেষ করাটা সবচেয়ে বড় পরীক্ষা ব্যাংকের ক্ষেত্রে, আমরা যেটা প্রিভিয়াসলি দেখেছি। এখন যেটা হবে এই ক্ষেত্রে আমরা যেটা করব, এক্ষেত্রে আমরা যেটি করতে চাই সেটি হলো, আমাদের অবশ্যই আপনাদের যেটা অনেকেই যে কাজটি করেন সেটা হলো শুধু পড়ে যান, শুধু আপনারা পড়ে যান এবং কখনোই লিখেন না।
অবশ্যই আপনাকে সময় ধরে লিখতে হবে, যে একটা ফোকাস রিডিং পড়ে আপনি পরীক্ষায় বাসার জন্য 20 মিনিট সময় ধরে লিখবেন, যে 20 মিনিট আমি লিখি কতটুকু লিখতে পারি। তাহলে ওইভাবে চেষ্টা করতে হবে, যেটা 20 মিনিটে লিখেছি তাহলে আমাকে আর একটু শর্ট করতে হবে, 15 মিনিটে নিয়ে আসতে হবে। রিডিং প্যাসেজ প্রথমে হয়তো আধা ঘন্টা সময় লেগে যাবে প্র্যাকটিস করতে, ওইটাকে সময় কমিয়ে কমিয়ে আমাকে 16-17 মিনিটে নিয়ে আসতে হবে। ট্রান্সলেশন যত প্র্যাকটিস করবো তত স্কিল ডেভেলপমেন্ট হবে। আর্গুমেন্টের বেস এটা শুধুমাত্র 15 মিনিটে লেখা যাবে। এটা হুবহু কমন করবো একটা টপিক, যেটা আপনি 15 মিনিটে সুন্দরভাবে স্মুথলি লিখতে পারবেন। শুধুমাত্র একটা টপিকই যদি বলি, যেটা 15 মিনিটে লেখা যাবে, কমন পড়লেও লেখা যাবে, না পড়লেও লেখা যাবে। তার বাইরে রিডিং প্যাসেজ একটু সময় কিলিং হতে থাকবে। ট্রান্সলেশন যেটুকু থাকে ওটা মোটামুটি 90% স্টুডেন্টের জন্য 20 মিনিটে করা ডিফিকাল্ট, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। তাহলে ওইখানে আমাদের একটু স্কিল ডেভেলপ করতে হবে। এখন তাহলে আমি যদি এরকম হয় যে ধরেন আমি যদি ফুল আনসার করতে না পারি, যে আমি শেষ করতে পারছি না, অনেক স্টুডেন্টই আছে, প্রায় 80% স্টুডেন্ট যারা আছে তারা শেষ করতে পারবে না, যে আমি আসলে শেষ করতে পারবো না, আমার পক্ষে একটা কোশ্চেন ছাড়তে হবে বা একটা অর্ধেক ছাড়তে হবে, এরকম যদি মনে হয় আপনার, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে এই যে এখানে যে 140 মার্কস, এই 140 মার্কসের মধ্যে আপনি কোন কোশ্চেনটা আসলে ট্রাই করেও লিখতে পারবেন না বা প্রচুর টাইম কিলিং হবে, এরকম যদি কোনো কোশ্চেন আপনার মনে হয়, সেটা আপনি পরে লেখবার জন্য সময় রেখে দিবেন। যেগুলো ভালো পারবেন সেগুলো আগে লিখবেন, যেটা আপনার কাছে মনে হবে যেটা আপনি কখনোই দেখেন নাই, শোনেন নাই, এটা আপনি এই মুহূর্তে ডিফিকাল্ট, সেটা পরবর্তীর জন্য রাখবেন এবং পরবর্তীতে সময় পেলে ট্রাই করবেন। আবার যদি এরকম হয় ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, জিকেটা হয়তো 10টা থাকলে 7-8টাই পারবেন। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যদি আপনার এরকম হয় যে আপনার ধরেন 5টা ম্যাথ আসে না, কয়টা, 5টা, 30 মার্কসের জন্য কয়টা ম্যাথ, 30 মার্কসের জন্য কয়টা ম্যাথ? ছয়টা। 6টা পাস করেছেন। ওকে। 6টা ম্যাথ যদি হয়, এখন যদি আপনি আপনার যদি মনে হয় যে এই 6টা ম্যাথের মধ্যে আমি 5টা ম্যাথ পারবো, একটা ম্যাথ আসলে আমি এর আগে কখনোই পড়ি নাই এই নেচারের ম্যাথ, সেটা হয়তো টাইম কিলিং হবে, তাহলে ওইটাও বাদ রাখেন। তাহলে এই যে 200 মার্কস, ধরেন আমি একটা সিম্পল ক্যালকুলেশন আপনাদের দেখাই, খুব সহজ করে এটা দেখবেন খুব ভালোভাবে। ধরেন আপনি 200 মার্কসের মধ্যে 180 আনসার করলেন। সিম্পল একটা যদি ধরি, আপনি 200 মার্কসের মধ্যে আপনি আনসার করেছেন ধরেন 80, টোটাল এখানে আপনি 180 আনসার করেছেন, আর বাকিগুলো আনসার 20 ছেড়ে দিয়েছেন। এবং এই 180 যে আনসার করলেন, এই 180-র মধ্যে যদি এরকম হয়, ধরেন আপনি এখানে মার্কস পেয়েছেন 70%, মানে আপনি 100 আনসার করেছেন, এখানে কিছু তো ফুল মার্কস 100% পাবেন ম্যাথে, আর গড়ে যদি এভারেজ 70% হয়, তাহলে দেখেন তো 180-র 70% কত। আবার আরেকজন দেখেন ফুল আনসার করছে, 200 আনসার করছে, কিন্তু অনেক ভুল ত্রুটি হয়েছে, তাড়াহুড়া করতে গেছে, তেমন ভালো হয়নি, হয়তো তার স্কোরটা আপনার 50% হলো গড়ে। তাহলে দেখেন এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু পাচ্ছে সে 100, আর এখানে কত হয় দেখেন তো, 180-কে 70% করেন তো, 17, 56, 5, 12, 126 বোধ হয়। 126 মেবি। হুম, এটা একটু হিসাবটা করতে হবে আপনার, হ্যাঁ। এখন আপনি সব আনসার করতে যাচ্ছেন, আহ করতে গিয়ে বেশ ভুল ত্রুটি হয়েছে, কয়েন সাইজ করতে হয়েছে, কিছু জিনিস বাদ দিতে হয়েছে, পারা জিনিস বাদ দিয়েছেন, একটা ম্যাথ জানা জিনিস ভুল হয়ে গেছে, এরকম হয় পরীক্ষায়। তো এইটা যদি দেখেন যে এরকম আসলেই ফুল অ্যান্সার করাটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট, এরকম যদি হয়, আপনি যদি 20 ছেড়েও দিতে হয়, যেগুলো আপনি পারেন সেগুলো যেন নির্ভুল হয়। এই জন্য আপনার টার্গেট থাকবে যেগুলো আপনি ছেড়ে দিয়েছেন সেগুলো তো বাদ, 10 নাম্বার যদি ছেড়ে দেন বা 20ও ছেড়ে দেন, কিন্তু 180 যদি হয় ওইখানে 70 শুরু করতে হবে, 126। আর 200-তে 50%, 100, এটার থেকে এটা অনেক অনেক ভালো। এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন, তাহলে যদি আপনি 20 ছেড়ে দেন, তাহলে হয়তো আপনার জন্য 20 মিনিট টাইম সেভ হবে এখানে। মানে যারা ফুল অ্যান্সার করতে পারবেন না তাদের জন্য বলছি, অনেকেই আছে যে একটু লেখা স্লো, তাদের পক্ষে হয়তো এই স্ট্র্যাটেজিটা নিতে হতে পারে। হয়তো আপনি 20 নাম্বার যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু এখানে আপনি 20 মিনিট সেভ হচ্ছে আপনাদের। সেই 20 মিনিট যদি আপনি বাকি কোশ্চেনগুলোতে প্রত্যেকটা 5 মিনিট করে অ্যাড করে দেন, তাহলে কিন্তু এমনি অটো অনেক ভালো হবে। যেখানে 15 মিনিট পেতেন, 16 মিনিট, সেখানে 5 মিনিট যোগ করলে 21 মিনিট করে হবে বা 22 মিনিট করে হবে। সেটা কিন্তু আপনার জন্য একটা রিল্যাক্সের বিষয় হবে। তো এই কারণে জানা জিনিস রিটেন পরীক্ষায় ভুল করা যাবে না। তাড়াহুড়া করে যেগুলো জানা জিনিস সেগুলো যে ভুল না হয়, অনেক ডেটা শর্ট
না করে যেগুলো আপনি জানেন সেগুলো চমৎকার ভাবে উপস্থাপন করবেন। যেটা আপনি একদমই পারেন না সেটা হয়তো আপনি ওইখানে ট্রায়াল অ্যান্ড এরর, মানে শেষের সময়ের জন্য করলেন 5-7 মিনিট, যেটুকু পারেন সেটা। এই কৌশলটা আপনারা একটু অনুসরণ করেন, পরীক্ষার ক্ষেত্রে অনেক হেল্প করবে। আসেন আমরা, এটা গেলে হলো আমাদের ধরেন ফোকাস রাইটিং এর কথা বললাম। এরপরে যে পার্টটি সেটা হলো যে আর্গুমেন্টেটিভ এসে বা ক্রিটিক্যাল রাইটিং। আর্গুমেন্টেটিভ এসে, আর্গুমেন্টেটিভ এসে এটা খুবই সহজ, এটা হুবহু কমন পড়বে, 10-15টা পড়লেই এবং খুব অনায়াসেই লেখা যাবে। এবং এখানে ধরেন 80% 90% মার্কস আপনার অনেকেই অ্যানসিওর করতে পারবেন। এই একটা জায়গায় 80 থেকে 90% মার্কস অ্যানসিওর করা যাবে 15 মিনিটের মধ্যেই। এটা আমরা এমনভাবে শিখাবো, চমৎকার লিখতে পারবেন, হুবহু কোশ্চেন কমন পড়বে এই পার্টটা থেকে। তো এটা আর্গুমেন্টেটিভ এসের ক্ষেত্রে আপনাদের পরীক্ষায় আহ যদি আর্গুমেন্টেটিভ বলা থাকে, দুই একবার বোথ দা ভিউস ডিসকাশন এসেও দেখা যায়। মানে এটা ক্রিটিক্যাল রাইটিং এগুলো মূলত। অনেক সময় বোথ দা ভিউজ হয়তো আর্গুমেন্টেটিভ বলছে, দেখা যায় বোথ দা ভিউজ ডিসকাশন এসে এসেছে। এই জন্য আমরা আর্গুমেন্টেটিভ এসেও পড়বো এবং বোথ দা ভিউজ ডিসকাশন এসেটাও পড়বো। হয়তো বোথ দা ভিউজ আপনি দুইটা পড়লেন, ফরম্যাটটা জানলেন, দুইটা পড়লেন, আর আর্গুমেন্টেটিভ এসে 20টা পড়লেন। হ্যাঁ, এইভাবে আমরা আর্গুমেন্টেটিভ এসেগুলো পড়বো। এটা একটু ক্রিটিক্যাল রাইটিং মানে হলো যে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হয়, আলোচনা করতে হয়, সমালোচকের দৃষ্টিতে আলোচনা করতে হয়। আপনি যে পক্ষে আছেন সেই পক্ষের কথাগুলো বলতে হয়, যে পক্ষে আপনি নেই সেই পক্ষের কথাগুলো তুলে ধরতে হয়। তো এটার 4টা প্যারায় লিখতে হয়। এটা আজকে এটা দিয়ে শুরু করব প্রথমে। আচ্ছা, তাহলে এটা শুরু হবে, তার তার আর পরবর্তী যে বলি, এরপরে যেটা আছে আপনাদের রিডিং প্যাসেজ। রিডিং প্যাসেজ দেখেন এখানে, রিডিং প্যাসেজ, বা আমরা যদি বলতে চাই যে রিডিং স্কিল, কোশ্চেনটা আপনার দেখেন এটা কিন্তু রিটেন বলা হয়েছে, যে ইংলিশ রিটেন, কিন্তু সেখানে আপনার ট্রান্সলেশন থাকছে, যেটা কিন্তু জেনারেল রাইটিং পার্টির অংশ না। এটা আলাদাভাবে স্কিল ডেভেলপ করতে হয়। রিডিং তো রাইটিং পার্টির অংশ না, এটা একটা রিডিং স্কিল। তাহলে রিডিং স্কিল আমি রাইটিং যেভাবে ডেভেলপ করতে পারবো, আমি কিন্তু সেভাবে রিডিং স্কিলটা ডেভেলপ করতে পারবো না। তাহলে আমাকে রিডিং স্কিল ডেভেলপমেন্টের জন্য আলাদা কৌশল অবলম্বন করতে হবে, সেটা আমাদের শিখতে হবে। কারণ এখানে ব্যাংকের যে মানে রিডিং প্যাসেজ আসে, এখানে 4টা বা 5টা কোশ্চেন থাকে, দুই একবার 6টা দেখা যায়। 4টা 5টা কোশ্চেন স্ট্যান্ডার্ড যদি আমরা ধরি, 30 মার্কস 6 করে ধরেন। এবং এখানে মোটামুটি অর্ধেক পেজ, এক পেজের অর্ধেক লেন্থের একটা রিডিং প্যাসেজ থাকে। ভাষাটা তুলনামূলকভাবে একটু কঠিন থাকে এবং এখানে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো থাকে। কোন কোশ্চেনগুলো কিভাবে লিখতে হবে, এখানে কি ডুজ আছে, কি ডোন্টস আছে, আপনি কি অ্যাড করতে পারবেন না, কি কোন কোশ্চেনে আপনি নিজের অপিনিয়ন ব্যক্ত করতে পারবেন, কোন ধরনের কোশ্চেন অবশ্যই আপনি নিজের কোনো অপিনিয়ন দিতে পারবেন না, এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। এখানে একটা কোশ্চেন অনেক সময় থাকে যে হোয়াট ডাজ দ্য রাইটার মিন বাই দিস রিডিং প্যাসেজ, এই রিডিং প্যাসেজ দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন। এরকম কোশ্চেন যেটা থাকে সেটা হলো রিডিং প্যাসেজের জিস্ট, মানে সারমর্ম যেটা, সেটা মূলত সেখানে থাকে। সেটা রিডিং প্যাসেজ পড়ে বুঝে মূলত ওটা আমাদের লিখতে হয়। ওটা লেখার কিছু নিয়ম কানুন রয়েছে, আমরা সেই দেখবো। থিমেটিক কোশ্চেন, যে 5টা বা 6টা কোশ্চেন থাকে, সেই থিমেটিক কোশ্চেন গুলো আমি কিভাবে লিখবো, কিভাবে শুরু করব, কিভাবে শুরু করলে আমার কপি হবে না, ওই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে দেখতে হবে এবং জানতে হবে। আর তারপরে এটা এটা একটু সময় লাগবে। এই রিডিং প্যাসেজ বা রিডিং স্কিল ডেভেলপ করা একটু টাইম কনজিউমিং ইস্যু। তো আপনাদের জন্য যেটা বলবো সেটা হলো যে আপনারা অনেকেই রিডিং প্যাসেজ যেটা করেন, যে পড়ে যান, শুধু আনসারগুলো দেখে যান, কখনোই আনসারগুলো নিজে লিখেন না, পরীক্ষার হলে প্রথমে লেখেন। কখনোই রিডিং প্যাসেজ পড়ে আপনার আনসার দেখা যাবে না কোনো বইয়ের। কখনোই রিডিং প্যাসেজ পড়ে আপনি আনসার দেখতে পারবেন না। আপনার কাজ হলো আনসারটা দেখতে হবে একটু পরে, মানে আপনি নিজে আনসার করবেন, আনসার করার পরে আপনাকে আনসারগুলো দেখতে হবে। মানে রিডিং প্যাসেজ মানে যখন পড়ছেন কোশ্চেনগুলো আগে পড়ে নিব, তারপরে আমরা রিডিং প্যাসেজ পড়বো, এবং রিডিং প্যাসেজ পড়ার সময় আমরা অবশ্যই আনসার যেন না দেখি। একটু আমি একটা সেকেন্ড একটু নিচ্ছি। আচ্ছা, তাহলে রিডিং স্কিলটা আপনাকে অবশ্যই হাতে কলমে করতে হবে। আহ, যত বেশি পারেন, ধরেন মিনিমাম মিনিমাম 20টা রিডিং প্যাসেজ যেন প্র্যাকটিস করেন, সময় ধরে 20 মিনিট। প্রথমে দেখুন 20 মিনিটে কতটুকু করতে পারেন। আর ফুল রিডিং প্যাসেজ করতে কতক্ষণ লাগে, হয়তো আপনার 30 মিনিট ধরে লাগছে। আপনার অডিট হওয়ার কিছু নেই,
আপনি এখন 30 মিনিটসই প্র্যাকটিস করতে থাকেন। যতই রিডিং প্যাসেজ করতে থাকবেন আস্তে আস্তে টাইমটা কমতে থাকবে। হয়তো দেখবেন যে আপনি 5টা রিডিং প্যাসেজ করার পরে 30 থেকে সময় আপনার হয়তো 25-26 মিনিটে চলে এসেছে। তারপরে যখন আরো 5টা করবেন দেখেন আরো 2-3 মিনিট কমতে থাকবে। হয়তো এইভাবে যে 20টা রিডিং প্র্যাকটিস করেন, দেখা যায় আপনি রিডিং প্যাসেজটা 22-23 মিনিটের মধ্যে করতে পারছেন। 22-23 মিনিটের মধ্যে যে রিডিং প্যাসেজের কোশ্চেনগুলো আপনি সলভ করতে পারেন, সেটা কিন্তু অনেক ভালো। আপনি নর্মালি রিডিং প্যাসেজে পরীক্ষায় রিডিং প্যাসেজে একটু বেশি সময় নেবেন। যেটা ক্রিটিক্যাল রাইটিং একটু সময় সেভ করে ওইটা রিডিং প্যাসেজ আনতে হবে। তারপর ফোকাস রাইটিংটা মেমোরাইজ মতো থাকলে, কমন পড়লে 15 মিনিটে 16 মিনিটে লেখা যাবে, বা 20 মিনিটে অবশ্যই অনেক ভালো লেখা যাবে। ট্রান্সলেশনটা যদি এখানে 2-3 মিনিট সময় সেভ করা যায়, সেটা আপনি রিডিং প্যাসেজে অ্যাড করবেন। মানে রিডিং প্যাসেজটা মোটামুটি 20 মিনিটে করতে পারলে অনেক ভালো। এখানে যদি 5 মিনিট বেশিও লাগে, ওই যেটা বললাম যে কোনো কোশ্চেন আপনি ছেড়ে দেন, হয়তো সেইখানে যদি 10 মিনিট সময় সেভ হয়, সেই সময়টা আপনি চাইলে পুরোপুরি রিডিং প্যাসেজে নিয়ে আসেন। হ্যাঁ, একটু বেশি লাগুক, হ্যাঁ, যাতে রিডিং প্যাসেজের আনসারগুলো ভালো হয়। কারণ এখানে তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য 5 মার্কস বা 6 মার্কস করে, যেখানে আপনি ভালো হলে কিন্তু 6-এর মধ্যে 5ই পাবেন। আর যদি আপনি না হয় যেখানে কোশ্চেনটা আছে সেটা আনসার যদি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি 0 পাবেন। হ্যাঁ, রিডিং প্যাসেজের সেন্সটা এরকম যে আপনি ফুল মার্কস ক্যারি করতে পারেন, বা 80% 90% মার্কস ক্যারি করতে পারেন থিমেটিক কোশ্চেনগুলোতে, আবার মার্কস সেটা 0 হতে পারে। তো সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে রিডিং প্যাসেজের সময়টা আমরা একটু বেশি এনগেজ করতে পারি। ট্রান্সলেশন যেটা বললাম, ট্রান্সলেশন আপনাদের সিলেবাসটা সহজ করে দিয়েছে, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। ট্রান্সলেশনের জন্য আসলে আমার কি লাগবে এটা আপনারা ভালো করে জানেন, যে ট্রান্সলেশন প্রথমে কিছু স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লাগবে। ট্রান্সলেশন করার জন্য স্ট্রাকচারাল ইফিসিয়েন্সি থাকতে হবে। 10-12টা স্ট্রাকচার লাগবে যেটা দিয়ে মূলত ট্রান্সলেশন করা হয়। যেমন এখানে আমরা প্যাসিভ সেন্টেন্সের কথা যদি বলি, এখানে আপনার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন, পজিশন অফ অ্যাডভার্ব, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, ইনডিরেক্ট স্পিচের যে পার্টটুকু, এরকম কয়েকটা পজিটিভ ভার্ব, মডালস ভার্ব, 8-10টা স্ট্রাকচার লাগবে মোটামুটি সেন্টেন্স গুলো নির্ভুল করবার জন্য। আর লাগবে ট্রান্সলেশনের জন্য লেক্সিক্যাল রিসোর্স, মানে ভোকাবুলারি, কম্পাউন্ড ওয়ার্ড গুলো আমাদের শিখতে হবে, কিছু কম্পাউন্ড ওয়ার্ড যত ডেভেলপ করা যায়। আরেকটি পার্ট হলো দ্য হ্যাবিট অফ প্র্যাকটিস ট্রান্সলেশন। এটা হলো আপনার লাইফ লং একটা, লাইফ লং তো না, মানে যতদিন এই মার্কেটে থাকবেন ততদিন পর্যন্ত আপনি প্র্যাকটিস করতে থাকবেন। এটা 1-2 মাসের ইস্যু না, এটা প্র্যাকটিস চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি ডিজায়ার্ড জবে না পৌঁছাবেন, ততক্ষণ পর্যন্ত ট্রান্সলেশনের প্র্যাকটিসটা চলতে থাকবে। যেহেতু এখানে ইংলিশ টু বাংলা বলছি, তাহলে আপনি এই পরীক্ষার জন্য শুধু ইংলিশ টু বাংলাটাই প্র্যাকটিস করেন। করতে করতে যদি আপনি 50টা প্র্যাকটিস করতে পারেন, অনেকগুলো সেন্স ডেভেলপমেন্ট হবে, যে কিভাবে আমাদের কোন জায়গায় জাম্প করতে হবে। একটা আইডিয়া না বুঝতে পারলে সেটা আমি কিভাবে সেন্স অনুযায়ী লিখতে পারবো, দু একটা শব্দ না বুঝতে পারলে সেটা কিভাবে স্কিপ করতে পারবো, হ্যাঁ, বা এই ধরনের শব্দের মিনিং গুলা কোন ভাবে আনলে সেন্স আসে, ওইটা আপনার মধ্যে অটো ডেভেলপ করতে থাকবে। আর ট্রান্সলেশন কিছু কৌশল আছে, ট্যাকটিক্স আছে, যে কিভাবে আসলে বড় বড় বাক্য আমরা শুরু করব কোন জায়গা থেকে, ওই বিষয়গুলো আমরা দেখাবো এখানে। তো আমরা আজকে শুরু করতে চাই, আমরা সময় নষ্ট না করে। আপনাদের ক্লাসগুলো নর্মালি সপ্তাহে 4 দিন হবে, শুক্রবার, শনিবার, সোমবার এবং বুধবার। সপ্তাহে 4 দিন, 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস হবে। মাঝখানে আমাদের 10 মিনিট ব্রেক হবে, 40 মিনিট পরে 10 মিনিটের ব্রেক থাকবে। ওই ব্রেকের সময় কিছু কাজ থাকবে, ব্রেকটার সময় আপনাদের কিছু কাজ দিব, যে কাজগুলো আপনাদের ব্রেকের সময় করতে হবে। মানে এভাবে আমরা মোটামুটি 1.5 ঘন্টার ক্লাস করব। এবং আপনাদের তো বলেছি যে আপনারা যারা ভর্তি হয়েছেন এখানে, তাদের সবাইকে আমরা 2টি করে বই দিচ্ছি এই কোর্সের সাথে। একটা হলো ফোকাস রাইটিং ম্যানুয়াল, এখানে রয়েছে ফোকাস রাইটিং ইংলিশ, ফোকাস রাইটিং বাংলা, আর্গুমেন্টারিভ এসে, আর প্র্যাকটিস রাইটিং। প্র্যাকটিস রাইটিংটা এবার আপনাদের সিলেবাসে নাই। এই বই থেকে ফোকাস রাইটিং ইংলিশ, বাংলা আর আর্গুমেন্টারিভ এসে পড়বো। আর আরেকটি বই আপনাদের দিয়েছি, সেটা হলো ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ। ব্যাংক জব ট্রান্সলেশন অ্যান্ড রিডিং প্যাসেজ, এখানে ব্যাংক জব ট্রান্সলেশন করার কিছু কৌশলগুলো আছে কিভাবে করতে হবে, মানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য 15-20টার মতো লেসন রয়েছে। ব্যাংক জব রিডিং প্যাসেজটা এখানে রয়েছে, বিজনেস লেটার আছে, শর্ট নোট আছে। এখানে বিজনেস লেটার এবং শর্ট নোটস আগে পরীক্ষায় আসতো, এবার আপনাদের সিলেবাসে নাই। তো দুটো বিষয় এখান থেকে পড়বো, ব্যাংক জব ট্রান্সলেশন এবং ব্যাংক জব রিডিং প্যাসেজ। দুটো বই আলাদা করার উদ্দেশ্য হলো যে অনেকেই দেখা যায় যে ফোকাস লাইনিং গুলো লেটেস্ট যেগুলো পড়ে, ট্রান্সলেশনের বই একটা থাকলে এটা অনেকদিন পড়া যায়, বারবার বড় ভলিউমের বই না কিনে আমরা এই জন্য এটা আলাদা করে দিয়েছি। বা যারা একটু আর্লি প্রস্তুতি শুরু করতে চায়, তারা আগে ট্রান্সলেশন দিয়ে শুরু করে, ফোকাস লাইনিং গুলো পরে পরে। তো এই জন্য আমরা যাতে আপনার অত বেশি এক্সপেন্সিভ না হয়,
কিন্তু দুইটা হাই কোয়ালিটি বই, মানে জিটিপি চ্যাট জিটিপির কোনো কাস্ট কপি পেস্ট না। এটা ওই রকম কোয়ালিটির একটি বই সত্যিকার অর্থে, যেটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো আমরা এই বই থেকেই পড়বো, কোনো আপনার পিডিএফ কিছুই লাগবে না, একদম বই পড়বেন। আহ, যেটা হলো একটা ফ্লেভার থাকবে, কনফিডেন্স লেভেল গ্রো করবে, যেখানে সবই আছে, আপনার নতুন করে কোনো কিছু সংগ্রহের প্রয়োজন পড়বে না। আর দুই একটা লেটেস্ট ফোকাস রাইটিং যেগুলো হবে, কারণ প্রতি মাসে একটা দুইটা ফোকাস রাইটিং অ্যাড হয়, সেটা আপনাদেরকে পিডিএফ আকারে আমরা দিব। তো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রথমে যেটা, সেটা হলো যে আর্গুমেন্টেটিভ এসে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আমাদের আর্গুমেন্টেটিভ এসে, দেখেন ম্যান্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ এসে বোঝাই যাচ্ছে যে আপনাকে আর্গুমেন্ট পুট করতে হবে, যুক্তি দিয়ে লিখতে হবে, তর্ক দিয়ে লিখতে হবে। এটা সাধারণত আমাদের চারটা প্যারাতে লিখতে হয়। একটা হলো ইন্ট্রোডাক্টরি প্যারা, একটা ফার্স্ট প্যারা অফ দ্য বডি, যে পক্ষে আপনি আপনার কথাগুলো বলবেন। তারপর সেকেন্ড পার্ট অফ দ্য বডি, যে আপনি যে পক্ষে নেই, অন্য লোকগুলো যে পক্ষের কথাগুলো উপস্থাপন করতে চায় সেগুলো আনতে হবে। আরেকটি হলো কনক্লুসিভ প্যারা আনতে হবে। আচ্ছা, ফোকাসিং বই ভালো হয়েছে স্যার, স্পেশালি আর্গুমেন্টারি পার্ট। আচ্ছা, কে বলেছেন? আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, ফোকাস রিডিং বইটা ভালো হয়েছে, আচ্ছা গুড। এটা মনোজ লিখেছে, আচ্ছা ওকে। আসেন, আর্গুমেন্টেটিভ এখানে আমাদের বইতে সব মিলে প্রায় 60টার মতো আমরা আর্গুমেন্টেটিভ এসে, বোথ দা ভিউজ ডিসকাশন এসে, ওই পার্টটা নিয়ে আসছি। ওখানে আপনাদের 20টা পড়লেই পরীক্ষায় কমন পড়বে। সেই 20টা কোনটা, ওটা আমাদের সাজেশনে দিব, ওই ওই 20টাই বারবার পড়বেন। ফোকাস রাইটিং 20টা দিব, ওই 20টা পড়লেই হবে। এখন আর্গুমেন্টেটিভ কথা বলছি যেটা, এটা আমরা মূলত আবারও বলছি যে আমরা একটা টপিক দুইটা ভিউ পয়েন্ট থেকে লিখবো। যে একটা টপিক, এগুলো হলো বিতর্কিত টপিক থাকবে, বা ডিবেটেবল, বিতর্কিত না হলে ডিবেটেবল বা কন্ট্রোভার্সিয়াল টপিক হবে, যে যে কোনো পক্ষে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবো। যে কোনো পক্ষে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবো। আমরা চাইলে পক্ষেও যেতে পারবো, আমরা চাইলে বিপক্ষেও যেতে পারবো। তাহলে আমরা কোথায় যাব? আমরা পার্শিয়ালি এগ্রি করতে পারবো, আমরা পার্শিয়ালি ডিসএগ্রিও করতে পারবো। আমাদের অপিনিয়নটা আসলে আমরা কোশ্চেন দেখার আগেই কি বুঝতে পারবো যে এই ধরনের টপিক আমরা এগ্রি করবো না ডিসএগ্রি করব? হ্যাঁ, কিছু কোশ্চেন আছে যেগুলো কোশ্চেন দেখেই বুঝতে পারবেন যে আপনাকে এগ্রি করতে হবে না ডিসএগ্রি করতে হবে। যেমন ধরেন সায়েন্টিফিক ইনভেনশন বা টেকনোলজিক্যাল ইনোভেশন, এই ধরনের যে বিষয়গুলো আছে, বৈজ্ঞানিক যে আবিষ্কার, প্রযুক্তিগত এখানে উদ্ভাবন, তারপর আপনার সোশ্যাল মিডিয়া, এগুলা নিয়ে যখন কোনো কথা বলবে, তো এগুলার পক্ষে আমরা থাকবো। যদি বলা হয় যে ধরেন সায়েন্স হ্যাজ ব্রট এ লট অফ ডেঞ্জার্স ফর ম্যানকাইন্ড, ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি? বিজ্ঞান বিজ্ঞান মানুষের জন্য অনেক বিপদ ডেকে এনেছে, আপনি অ্যাগ্রি করেন কিনা? যে না, আমরা ডিসএগ্রি করবো। বিজ্ঞান মানুষের কল্যাণ করেছে বেশি। সোশ্যাল মিডিয়া ধরেন এখানে বন্ডিংটাকে ধ্বংস করে দিয়েছে, ফ্যামিলি বন্ডিং এবং ফ্রেন্ডশিপের মধ্যে যে বন্ডিং সেটা ধ্বংস করে দিয়েছে, আপনি অ্যাগ্রি করেন কিনা? যে না, আমরা অ্যাগ্রি করবো না, আমরা ডিসঅ্যাগ্রি করব। মানে সায়েন্টিফিক ইনভেনশন, টেকনোলজিক্যাল ইনোভেশন, সোশ্যাল মিডিয়া রিলেটেড যে টপিকগুলো থাকবে, আমরা সেগুলোর পক্ষে কথা বলবো, কোশ্চেনে যাই থাকুক। তারপরে অন্য পক্ষে কি লজিক আছে, সেই লজিকটা আমরা তুলে ধরবো আমাদের মতো করে। আচ্ছা, আর যেটা শুধু এটা মনে রাখলে হবে, অন্যগুলো আপনি যে কোনো জায়গায় যেটা চিন্তা, কোশ্চেনটা দেখে চিন্তা করে যদি যেটা বুঝবেন যে এই পক্ষে বেশি অপিনিয়ন দেওয়া যাবে, সেটার পক্ষে আপনি থাকবেন। যে পক্ষে কম অপিনিয়ন বা কম রিজনিং বা কম যুক্তি থাকবে, সেই পক্ষটা আপনি পরে লিখবেন। তাহলে আর্গুমেন্টেটিভ এসের ক্ষেত্রে আমাদের 4টা পয়েন্টে লিখতে হবে। সেটার প্রথম পয়েন্টটা হলো যে প্রথম প্যারা, 4টা প্যারার মধ্যে ফার্স্ট প্যারা যদি আমরা বলি, সেটা হলো ইন্ট্রোডাক্টরি প্যারা। ইন্ট্রোডাক্টরি প্যারা, ইন্ট্রোডাক্টরি প্যারা, মানে এখানে ইন্ট্রোডাকশন এই কথাটা বলা যাবে না, এখানে একটা প্যারা থাকবে। আমরা ফরম্যাট দিয়ে দিব যে কি লিখবেন, পরে আস্তে আস্তে ডেভেলপমেন্টের বিষয়গুলো আমরা যাব। ইন্ট্রোডাক্টরি প্যারা, তারপরে ফার্স্ট পার্ট অফ দ্য বডি। আমরা এখানে যে বলি দেখেন, ফার্স্ট পার্ট অফ দ্য বডি, পার্ট অফ দ্য বডি, মানে এখানে আপনি পক্ষে বা বিপক্ষে, এখানে হলো যে যদি আপনি পক্ষে থাকেন তাহলে লিখবেন ইন ফেভারে থাকবেন, আর যদি বিপক্ষে থাকেন তাহলে লিখবেন এগেনস্ট। ধরেন আপনি পক্ষের লিখছেন, তাহলে ইন ফেভারের পয়েন্টগুলো ফার্স্ট প্যারাতে লিখবো। সেকেন্ড পার্ট অফ দ্য বডি, সেকেন্ড পার্ট অফ দ্য বডি, সেকেন্ড পার্ট অফ দ্য বডি, এখানে যদি আপনি পক্ষে থাকেন তাহলে এখানে এগেনস্টের কথাগুলো আমরা বলবো, এখানে এগেনস্টের কথাগুলো এখানে বলবো। তারপর হলো কনক্লুসিভ প্যারা, কনক্লুসিভ
প্যারা। এখন দেখেন এখানে ইন্ট্রোডাক্টরি প্যারাতে আপনি কোন পক্ষে আছেন সেটা বলে যেতে হবে, যে এই যে টপিক এটা আপনি পক্ষে না আপনি বিপক্ষে, সেই কথাটা ইন্ট্রোডাকশনে বলে যেতে হবে যে ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লাইনেশন গোজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, বা বিপক্ষে থাকলে ফর সাম স্পেসিফিক রিজনস মাই ইনক্লাইনেশন গোজ এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। আর আবার এখানে কনক্লুশনে এসে সেটা রিস্টেট করতে হবে, পুনর্ব্যক্ত করতে হবে যে আমি পুনর্ব্যক্ত করতে চাই যে আমি এই টপিকের পক্ষে, যেখানে যে আলোচনা করা হয়েছে সেটা চমৎকার ভাবে এই বিষয়টাকে উপস্থাপন করছে, আর কোনো আলোচনা দরকার নেই, অথবা আমি এই কারণে এই টপিকটাকে মানে পক্ষে অবস্থান নিয়েছি বা বিপক্ষে অবস্থান নিয়েছি। এইভাবে আমরা লিখব। এখন আসেন আমরা এটার যে ফরম্যাট, বই যাদের কাছে আছে তারা একটু পেজ বলে দিচ্ছি, সেখানে আমরা যাব ফরম্যাট দেখার জন্য। আর যাদের কাছে বই নেই তারা তো দু একদিনের অর্ডার, যারা দু একদিনের মধ্যে কালকে হয়তো বই পেয়ে যাবেন। যারা হ্যাঁ, যাদের কাছে এখনো বই পৌঁছে নাই তারা আপনারা কালকের মধ্যেই আশা করছি বই পেয়ে যাবেন আর কি। এখন দেখেন আমরা বইয়ের পেজ নাম্বার 127, 127 পৃষ্ঠায় চ্যাপ্টার 2, ক্রিটিক্যাল রাইটিং আর্গুমেন্টেটিভ অ্যান্ড আদার এসেস, এইটার নাম। এখানে দেখেন আমরা যদি দেখি যে ক্রিটিক্যাল রাইটিংটা আসলে কি, আমরা ক্রিটিক্যাল রাইটিং এর ক্ষেত্রে বলেছি যে ক্রিটিক্যাল রাইটিং মিনস পুটিং পয়েন্টস অন সাম গিভেন টপিক ফ্রম ক্রিটিক্যাল ভিউ পয়েন্ট। ক্রিটিক্যাল ভিউ পয়েন্ট সমালোচকের দৃষ্টিতে, তার মানে ফ্রম বোথ পজিটিভ এন্ড নেগেটিভ ভিউ পয়েন্টস। ইট মে ইনক্লুড আর্গুমেন্টেটিভ এসে, বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে অ্যান্ড সো অন। এটার মধ্যে আসলে কি কি বিষয় থাকে? এখানে আর্গুমেন্টেটিভ এসে থাকে, এখানে বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে থাকে, এখানে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এসে থাকে, এখানে প্রবলেম এন্ড সলিউশন এসে থাকে, 4 ধরনের। কিন্তু আপনাদের পরীক্ষায় একটা আসে, শুধু আর্গুমেন্টেটিভটা বেশি আসে, মাঝে মাঝে বোথ দা ভিউজ দেখা যায়, কাজে এখানে সিলেবাসটা অনেক শর্ট। আচ্ছা, এখন যদি আমরা দেখতে চাই, তার মানে আমরা যেটা বললাম, আমি যে পক্ষেই থাকি না কেন আমার দুইটা ভিউ পয়েন্ট তুলে ধরতে হবে। তাহলে আমরা এটা যাওয়ার আগে, ফরম্যাটে যাওয়ার আগে আমরা যদি দেখতে চাই যে আসলে আর্গুমেন্টেটিভ এসে কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় আসবে, মানে কোন কোন জায়গা থেকে আর্গুমেন্টেটিভ এসে পরীক্ষায় আসে সেটা আপনাকে সবার আগে জানতে হবে এবং সেই জায়গাগুলো থেকে কভার করতে হবে। যেমন আপনার প্রথমেই হলো দেখেন এখানে আমরা যদি বলতে চাই কন্ট্রোভার্সিয়াল কন্টেম্পোরারি ইস্যু, যে যে জায়গাগুলোতে থাকবে সেটা হলো দেখেন একটা এরকম যে কন্ট্রোভার্সিয়াল কন্টেম্পোরারি ইস্যু, কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল কন্টেম্পোরারি ইস্যু, কন্টেম্পোরারি ইস্যু। দেখেন কন্ট্রোভার্সিয়াল কন্টেম্পোরারি ইস্যু, এখানে সমসাময়িক যে বিতর্কিত বিষয়গুলো আছে বর্তমান সময়ের, সেগুলা এখানে থাকবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। চাইল্ড আপব্রিঙ্গিং অ্যান্ড স্কুলিং, দেখেন এখানে এরপরে যেটা আছে চাইল্ড আপব্রিঙ্গিং, চাইল্ড আপব্রিঙ্গিং, আপব্রিঙ্গিং অ্যান্ড স্কুলিং, চাইল্ড আপব্রিঙ্গিং অ্যান্ড স্কুলিং, এটা নিয়ে খুব বেশি থাকে। অ্যান্ড ক্যারিয়ার চয়েস, অ্যান্ড ক্যারিয়ার চয়েস, অ্যান্ড ক্যারিয়ার চয়েস, এটা থেকে সবচেয়ে বেশি টপিক থাকে হলো এই 2 নাম্বারটা থেকে যে কোনো আর্গুমেন্টেটিভের ক্ষেত্রে। আর হলো কোঅপারেশন অ্যান্ড কম্পিটিশন স্টাডি, কোঅপারেশন অ্যান্ড কম্পিটিশন, কোঅপারেশন অ্যান্ড কম্পিটিশন, কম্পিটিশন ইন স্টাডি বিজনেস, in study business and other fields, study business and other fields, and other fields। এরপরে যেটা আছে এখানে এনভায়রনমেন্টাল ইস্যু থেকে থাকে, এনভায়রনমেন্টাল ইস্যু, এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল ইস্যুস থেকে এখানে আর্গুমেন্টেটিভ এসে পরীক্ষায় থাকে। জেন্ডার ইকুয়ালিটি রিলেটেড টপিক, জেন্ডার ইকুয়ালিটি রিলেটেড টপিকস, জেন্ডার ইকুয়ালিটি রিলেটেড টপিকস, related topics, gender equality related topics, gender equality related topics, crime and punishment, crime and punishment, crime and punishment, ক্রাইম এন্ড পানিশমেন্ট, এই জায়গাগুলো থেকে দু একটা মিসসেলেনিয়াস ইস্যুও থাকতে পারে। ক্রাইম এন্ড পানিশমেন্ট আর দু একটা
মিসসেলেনিয়াস ইস্যুগুলো থাকতে পারে। তাহলে দেখেন এখানে কি কি বিষয়গুলো আমাদের থাকছে পরীক্ষায়। আর্গুমেন্টারি সেক্ষেত্রে কন্ট্রোভার্সিয়াল কন্টেম্পোরারি ইস্যু, চাইল্ড আপব্রিঙ্গিং, স্কুলিং অ্যান্ড ক্যারিয়ার চয়েস, কোঅপারেশন অ্যান্ড কম্পিটিশন কোথায়, ইন স্টাডি, বিজনেস অ্যান্ড আদার ফিল্ডস, এনভায়রনমেন্টাল ইস্যু, জেন্ডার ইকুয়ালিটি রিলেটেড টপিক, বিশেষ করে ফাদার অ্যান্ড মাদার। এটা হলো যে সাম পিপল সে ফাদার অ্যান্ড মাদার শুড স্পেন্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম ইন কুকিং ফুড, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এটা জেন্ডার ইকুয়ালিটি রিলেটেড এরকম থাকে ফাদার মাদারের জেন্ডার নিয়ে। আর এটা হলো ক্রাইম এন্ড পানিশমেন্ট। তাহলে এই টপিকগুলো নিয়েই বারবার পরীক্ষা আসে। যদি আপনি দুইটা করে পড়েন, 1 2 3 4 5 6, দুইটা করে পড়লে 12টা, তিনটা পড়লে 18টা। তার মানে তিনটা করে পড়লে এখানকার সব কভার হবে, আপনি সব লিখতে পারবেন। 18টা 20টা পড়লে যাই আসুক আপনি চোখ বন্ধ করে এটা লিখে আসতে পারবেন। এখন আর্গুমেন্টেটিভ এসে, এটা যে আর্গুমেন্টেটিভ এসে সেটা আমি আসলে কিভাবে বুঝতে পারবো? অর্থাৎ আর্গুমেন্টেটিভ এসে আপনি কিভাবে বুঝবেন যে এটা আর্গুমেন্টেটিভ এসে? দেখেন এখানে কোশ্চেনের শেষে যখন লেখা থাকবে আর্গুমেন্টেটিভ এসেটা হবে, কোশ্চেনের শেষে লেখা থাকবে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। এখানে লেখা থাকবে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। অথবা থাকতে পারে হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তারপরে যে থাকতে পারে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, এটা থাকতে পারে, এটাও থাকতে পারে, এটাও থাকতে, টু হোয়াট এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, টু হোয়াট এক্সটেন্ট। দেখেন তাহলে কি হলো, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, হাউ ফার ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তারপর বলা থাকবে গিভ রিজনস ইন ফেভার অফ ইউর আর্গুমেন্টস। বলতে পারে যে রাইট অ্যাট লিস্ট 200 ওয়ার্ডস, রাইট অ্যাট লিস্ট 300 ওয়ার্ডস, যে একটা জায়গায় দেখা যায় রাইট অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস। শব্দের সীমাটা অধিকাংশ জায়গায় থাকে না, দুই একবার এটা দেখা যায়। তো আমরা এখন একটু ব্রেকে যাব। ব্রেকের পরে আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লিখতে হয় ফুল ফরম্যাটটা দেখাবো, এবং একটা আর্গুমেন্টেটিভ এসে আমরা ক্লাসে ফুল প্র্যাকটিস করে দেখবো, এবং এইটা দেখার পরে আপনার মনে হবে যে ইয়েস, এটা অনেক সহজ একটি বিষয়। এবং সবচেয়ে সহজ একটি বিষয় হলো আর্গুমেন্টেটিভ এসে লেখা, যেখানে আপনি 90%, 80 থেকে 90% মার্কস 15 মিনিটের মধ্যে এনশিওর করতে পারবেন। হ্যাঁ, এটা খুবই চমৎকার এবং খুবই মজার একটা বিষয়, আপনি কখনো টায়ার্ড হবেন না। ওকে, তাহলে 10 মিনিটস ব্রেক, 10 মিনিটস পর আমরা নতুন লিঙ্ক দিব, নতুন লিঙ্কে সবাই যুক্ত হবো।